লাইভে মনে হয় সবাই চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা লাইভে আসছে একটু আমাকে বলিও যে মোটামুটি সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা, আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর মোটামুটি দেখা যাচ্ছে কিনা। জাস্ট দেখলেই হবে। এখানে এখানে তো অনেক কোনো কিছু লিখতেছি না, জাস্ট বুঝা যাচ্ছে কিনা এটা একটু বলিও। সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা এটা জাস্ট একটু বলিও। আমরা অনেক বেশিক্ষণ ধরে বলবো না, অল্প সময় ধরে কিছু কথা বলবো, কথা বলেই মোটামুটি শেষ করে দিব। জাস্ট তোমাদের আজকে ফাইনাল ডিভিশন ক্লাস, আগামী পরশুদিন তোমাদের পরীক্ষা। এই গত 2 বছর ধরে তোমরা 9-10 ধরে যে পড়ালেখাটা করছো, ওটার বেসিসে জাস্ট আমরা একটু ছোটখাটো কিছু আলোচনা করব। এই একটু কি একটু আমাকে বলিও যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, মানে মোটামুটি ওভারঅল ক্লিয়ার আছে কিনা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার কাছে হেডফোন নাই। আমি নর্মালি হেডফোন ইউজ করি না, তো ল্যাপটপ থেকে লাইভে আসছি। তো সাউন্ড আর বাড়ানোর অপশন নাই, আমার গলাতে যতটুকুই চলে অতটুকুই কথা বলতে পারবো আর কি। আর ওয়াইফাইটা আমার থেকে একটু দূরে, তো এমনি ক্লিয়ার মনে হয় আছে, অতটাও ঝামেলা আমি দেখেছি না। তাও যদি প্রবলেম হয় একটু আমাকে বলিও। হুম। ওকে, আমরা শুরু করি। মনে হয় আমরা অনেকক্ষণ ধরে বসায় রাখছি তোমাদেরকে, তোমাদের যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার ওইসব বিষয়গুলো আমি মোটামুটি আলোচনা করতেছি। তোমাদের একটু কষ্ট হইলে তোমরা একটু কষ্ট করে আহ, একটা হেডফোন ইউজ করিও, হ্যাঁ। আমি একটু আমার হেডফোন নাই, তো এজন্য হচ্ছে যে আমি তুলনামূলক একটা কম্পারেটিভলি একটা সাজেশন দিয়ে শেষ করে দিব। আচ্ছা, আসো শুরু করি। অনেক বেশি আলোচনা হয়ে গেছে, এবার আমরা শুরু করি আমাদের ক্লাস, হ্যাঁ। ওকে। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ। আশেপাশের সাউন্ডগুলো যদি থাকে, তোমাদের একটু সাউন্ড আশেপাশের গুলো বন্ধ রাখো। আমি ফ্যানটা অফ করে দিচ্ছি, দেখি সাউন্ড পেলে কিছুটা বাড়ে কিনা। হ্যাঁ, আশা করি মোটামুটি শোনা যাবে। কম বেশি আশা করি ইনশাল্লাহ শোনা যাবে। একটু শুরু করি, হ্যাঁ। আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে ফেলছি, একটু শুরু করি। তোমাদের আজকে লাইভ ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আহ, আগামী যে পরীক্ষাটা আসতেছে, আপকামিং তোমাদের যে পরীক্ষাটা আসতেছে, ওই পরীক্ষাটা সম্পর্কে একটা গ্রস আইডিয়া দেওয়া, যে হচ্ছে যে তোমরা পরীক্ষাতে কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবা। তোমরা আলহামদুলিল্লাহ বাংলা ইংলিশ দিছো, আইসিটি দিছো, ফিজিক্স কেমিস্ট্রি, হায়ার ম্যাথ দিছো, জেনারেল ম্যাথ দিছো, সবগুলো পরীক্ষা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। তো তোমাদের এখন বাকি আছে হচ্ছে বায়োলজিটা, আর জেনারেলের মধ্যে বাংলা সেকেন্ডটা বাকি আছে। ওকে। তো তোমাদের যে পরীক্ষাগুলোর মধ্যে বায়োলজিটা হচ্ছে যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে বায়োলজিটা অনেক পাওয়ারফুল একটা চ্যাপ্টার। বায়োলজি যদি ভালো না হয় সেক্ষেত্রে হচ্ছে যে অনেকগুলো জিনিসই ভালো হয় না। যে অনেকের অপশনাল, অনেকের কম্পালসারি সাবজেক্ট এটা। তো অপশনাল যাদের তাদের জন্য পাওয়ারফুল, যাদের কম্পালসারি তাদের জন্য পাওয়ারফুল, দুজনের জন্য এটা পাওয়ারফুল সাবজেক্ট। তো আমরা এই বায়োলজিতে যখন আলাপ আলোচনা করব, তখন তোমার
সবাইকে দেখতে পাচ্ছ আগে এটা একটু বলিও তো। সবাইকে দেখতে পারতেছো? ক্লিয়ার আছে নাকি একটু আগে এটা জানাও। একটু নেটে ঝামেলা করছিল। সবাইকে দেখতে পারতেছো একটু আগে এটা জানাও। সবাই দেখতে পাচ্ছেন এটা একটু আগে জানান। আচ্ছা, নেট একটু ঝামেলা করতেছিল। নেট একটু ঝামেলা করতেছিল। এখন আশা করি এখন একটু আমাকে বলিও যে সবাই দেখতে পারতেছো, ঝামেলা আছে কিনা এটা একটু আমাকে জানাইও। ভয়েস লো হইলে আসলে আমার কাছে আর কিছু করার নাই, আমার কাছে হেডফোন নাই। আমি হেডফোন লাগাইতে পারতেছি না। তো ফ্যান অফ করে দিছি যাতে হচ্ছে তোমাদের ঝামেলা না হয়। ঠিক আছে? আহ, শুনতেছো? আমি একটু তোমাদেরকে ছোট্ট করে সাজেশনটা দিয়ে দিই। হ্যাঁ, লাইভ স্ট্রিমে ঝামেলা হবে কারণ আমার ড্রয়িং রুমে হচ্ছে যে ওয়াইফাই, তো একটু তোমাদেরকে বলে দিই, একটু শুনেন। আহ, যাদের পরীক্ষা সামনে তাদের জন্য একটা করণীয় বিষয় হইল, যখন পরীক্ষা আনসার শুরু করবেন, মানে তোমাদের যখন বায়োলজি পরীক্ষা দেয়া শুরু করবেন, প্রথমত একটা জিনিস আমি জানাই দিই, যে হচ্ছে যে যাদের ইনশাল্লাহ মেডিকেল অথবা ভার্সিটি যেটা টার্গেট আছে, মেডিকেল টার্গেট থাকলে অনেকের ইন্টেনশন থাকে হচ্ছে যে যে বায়োলজি যদি আমার অপশনাল হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা, বা বায়োলজি যদি আমার অপশনাল হয় আমি পরীক্ষা দিতে পারবো কিনা, অপশনাল হলে অনেক সময় বাদ পড়ে যায়। অনেকগুলো জিনিস আমরা অনেক সময় চিন্তা করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো ঝামেলার কিছু নেই। আগে একটু সবাই বলো যে শুনতেছো কিনা। শুনতেছো? একটু আমাকে ইনশিওর করিও, ইনশিওর করলে আমি শুরু করে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে। হ্যাঁ, বলতে থাকে, আমি মোটামুটি কথা বলতে থাকি, তোমরা আশা করি ঝামেলা হবে না। যখন তোমাদের একটা জিনিস নিয়ে কনফিউশন অনেক বেশি থাকে, যে আমরা টেনশন করি যে হচ্ছে যে সামনে পরীক্ষা, তো পরীক্ষাতে হচ্ছে যে ধরো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব, সেখানে আমাদের বায়োলজি কম্পালসারি থাকলে বা অপশনাল থাকলে কোনো ঝামেলা হবে কিনা। শোনো, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি মেডিকেলে দিচ্ছ বায়োলজি অপশনাল, ডাজন্ট ম্যাটার। তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিচ্ছ, হায়ার ম্যাথ অপশনাল, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে হচ্ছে তুমি কতটুকু মার্কস পাইছো, কতটুকু মার্কস গেইন করছো, এটা ম্যাটার করে সবচেয়ে বেশি। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হতে, তুমি যে জিনিসটা আহ,
এই মোটামুটি বুঝতে চাচ্ছ যে বায়োলজির সামনে তোমার পরীক্ষা, মানে পরশুদিন পরীক্ষা। তো পরীক্ষার ক্ষেত্রে তোমার করণীয় কি হবে? প্রথম কথা, হলের একটা করণীয় আছে, আরেকটা কথা হচ্ছে যে তোমার এখন প্রিপারেশন একটা করণীয় আছে। হ্যাঁ, তো এখন তুমি কিভাবে প্রিপারেশনটা নেবে বা হলের করণীয় কেমন? ফার্স্ট অফ অল, এই যে প্রিপারেশন, এখনকার প্রিপারেশন, অনেক কোয়েশ্চেন নিয়ে তোমরা হ্যাপাজার্ড হবা। হ্যাঁ, আমি তোমাদেরকে একদম শর্টকাটে বলে দিই, প্রিভিয়াস 7-8 বছর যদি কোয়েশ্চেন পড়ে যাও, মোটামুটি কোয়েশ্চেন একটা ধাঁচ বুঝে যাবা, কোয়েশ্চেন কেমন আসে। ধাঁচ বুঝলেই হয়েছে, যে ধাঁচ বুঝতে পারে সে কোয়েশ্চেন ইজিলি আনসার করতে পারবে। আর এটা ম্যাথের মতো না, ম্যাথের মতো না যে হচ্ছে যে ডিরেক্টলি আমি কোয়েশ্চেন করব বা ডিরেক্টলি ম্যাথ করব, ম্যাথ ভুল হইলেই কেটে দিবে, এমন টাইপের কোনো কিছু না। হ্যাঁ, তো এখন তোমার জিনিসটা হচ্ছে যে সহজ হিসাব, যে তুমি পরীক্ষায় লিখবা, ফুল আনসার করিও রে ভাই, ফুল আনসার করলে ফুল মার্কস, কোনো ঝামেলা নেই। আর একটু কষ্ট করে, আমি তার সবসময় অলওয়েজ বলি, বায়োলজি তাহার সাথেই রয় চিত্র যাহার কথা কয়, চিত্র আঁকি দিয়ে আসিও, সেটা অথেন্টিক এবং টপিক বেসড চিত্র আঁকি দিয়ে আসতে পারলে আল্লাহর রহমতে ফুল মার্কস পাওয়া, সমস্যা নেই। চিত্রের সাথে একটু বর্ণনা লিখবা। হ্যাঁ, তো জিনিসটা কেমন, একটু এখনকার প্রিপারেশনটার কথা বলি। তুমি কয়েকটা চ্যাপ্টার হয়তো সিলেক্ট করে পড়তে চাচ্ছ, আমি আগে ওভারঅল জিনিসটা বলে দিই। তুমি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ফুল বই ভালো করে পড়বা। এখন ফুল বইয়ের মধ্যে তোমাদের কিছু ঝামেলা আছে, কিছু কারেকশনসও আছে তোমাদের বইয়ের মধ্যে। যেমন অধ্যায় 4 যদি ধরি, অধ্যায় 4-এ টোটাল গ্লাইকোলাইসিসে নিট কতটুকু এটিপি তৈরি হয়, তোমাদের বইতে বলছে 8টা এটিপি তৈরি হয়, কিন্তু আসলে গ্লাইকোলাইসিসে নিট এটিপি তৈরি হয় 2টা, মানে শুধু 2টা এটিপি তৈরি হয়। 2টা এটিপি, টোটাল 4টা এটিপি তৈরি হয়, 2টা এটিপি খরচ হয়ে যায়, নিট থাকে এটিপি 2টা, আর বাকি এটিপি গুলা কোএনজাইম থেকে আসে। এখন তোমাদের বই যেহেতু বলছে নিট এটিপি 8টা, এখানে আমার আর কোনো অপশন নেই, আমি তোমাকে 8টাই দাগাইতে বলবো, সিম্পল হিসাব। আবার তোমার বইতে বলছে হচ্ছে যে ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবল হচ্ছে এটা, অ্যাটম খাও চাপার জোর বাড়াও, এই যে চাপা। হ্যাঁ, এই ম্যান্ডিবল হচ্ছে যে এই চাপা। তো এই চাপার নিচে থাকে 2টা স্যালাভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি এখানে, কিন্তু ব্রেকেটে লিখে রাখছে হচ্ছে যে ম্যাক্সিলার নিচে, সাব ম্যাক্সিলারি। তো ম্যাক্সিলাতে এটা, তো বলছেন আপনি ম্যান্ডিবলের নিচে আর দেখাইতেছেন ম্যাক্সিলার নিচে, বলছেন একটা দেখান আর একটা, তো কেমনে হবে? এরকম হইলে তো আর হইলো না, না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কোথায় আমাদের ইউরিয়া তৈরি হয়, তোমাদের বইয়ের অনেকগুলো পোর্শনে বৃক্ক বলছে, বৃক্ক ইউরিয়া তৈরি হয় না, বৃক্ক থেকে ইউরিয়াটা চলে যায়, ইউরিয়া তৈরি, বৃক্কতে ইউরিয়া যায়, ইউরিয়া মেইনলি তৈরি হচ্ছে কোথায়? যকৃতে, মানে আমাদের লিভার ইউরিয়া তৈরি হয়। তো অনেকগুলা মিসকনসেপশন আছে, এখন মিসকনসেপশনটাই তুমি মোটামুটি ফলো করতে পারলে, তুমি যদি এটা মোটামুটি বুঝতে পারো যে তোমার মিসকনসেপশন এটা, তুমি এটাকে কারেকশন করে নাও। আর বই ফলো করার চেষ্টা করো, বই ফলো করলে মোটামুটি না। এখন তোমাদেরকে আমি গ্রুপে অলরেডি সৃজনশীলের সাজেশন দিছি 1, এমসিকিউ সাজেশন দিছি 2, ক খয়ের সাজেশন দিছি উইথ অ্যান্সার 3, তারপরে আমার যতগুলো স্লাইড আছে সবগুলো দিছি 4, একটা জিনিস শুধু দিই নেই, চিত্র। চিত্রের সাজেশন কি? চিত্রে কোনো সাজেশন আছে? চিত্রে এতদিন ধরে যা প্র্যাকটিস করছি তাই আবার প্র্যাকটিস করব, এটা সাজেশন কেন লাগতেছে? ঠিক না? প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড উইমেন পারফেক্ট। তোমাদের সবাই পারফেক্ট হয়ে যাবে, বারবার একটু চিত্রগুলো প্র্যাকটিস করো, একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আজকে রাত, কালকে সকাল, কালকে রাত, আর পরশুদিন হয়তো বলতে গেলে 7টা থেকে 9টা পর্যন্ত পড়তে পারবা বা 8:30 পর্যন্ত পড়তে পারবা। এই কয়েকটা পোর্শন যদি তুমি মোটামুটি পড়তে পারো, মানে এই কয়েকটা দিন, এই কয়েকটা পয়েন্টে, তোমার করণীয় হবে 1 নাম্বার, তুমি ভালো করে বইটা একবার পড়বা চ্যাপ্টার ওয়াইজ। ধরো তুমি অধ্যায় 2 শুরু করলা, তাহলে অধ্যায় 2 বইটা একবার পড়ে ফেলবা, চিত্রগুলো তখন আঁকতে হবে না। এরপরে অবশ্যই বোর্ড কোশ্চেনটা খুলবা, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। এমসিকিউ কোনটা করতে আসছে বইয়ের সাথে মিলে মিলে পড়ো। বইতে একবার প্র্যাকটিস করলা, আবার এমসিকিউতে গেলা, এমসিকিউ প্র্যাকটিস করার পর আবার বইতে আসলা, সাথে চিত্রগুলো একটু প্র্যাকটিস করলা, ফ্লুয়েম টিস্যুর চিত্রটা একটু এঁকে নিলা, জাইলেমের চিত্রটা একটু এঁকে নিলা। তারপরে তুমি ধরো হচ্ছে যে কোনো একটা মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, খুব ইজি কোশ্চেন, গতবার মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট আসছে, খুব সহজ কোশ্চেন গুলো এবার বাদ দেয়। এই জিনিসগুলো একবার একবার একটু দেখে নিলা, এঁকে নিলা, একবার একবার দেখে নিলে মোটামুটি তোমার জন্য জিনিসটা সহজ হয়ে গেল। তাহলে তুমি একবার বই পড়লা, বই পড়ে কোশ্চেন ব্যাংকে গেলা, কোশ্চেন ব্যাংক উল্টানোর জন্য আবার বইতে আসলা, তাহলে তোমার মোটামুটি 3বার ওই চ্যাপ্টারটা পড়া শেষ। ওরকম করে একটা চ্যাপ্টার পড়তে মিনিমাম ধরো তোমার 2 থেকে 3 ঘন্টা লাগবে। এরকম করে বড় চ্যাপ্টারগুলো যদি টাচ করতে যাও, তাহলে বড় চ্যাপ্টারগুলো কি কি আছে? ধরো বড় চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে যদি বলতে পারি, অধ্যায় 2 আছে বড় চ্যাপ্টার, তারপর অধ্যায় 5 বড় চ্যাপ্টার, অধ্যায় 6 বড় চ্যাপ্টার, অধ্যায় 10 বড় চ্যাপ্টার, 11 বড় চ্যাপ্টার, 12 বড় চ্যাপ্টার, এগুলো হচ্ছে বড় বড় চ্যাপ্টার, এগুলো মাস্ট পড়ে যেতে হবে। এখন অনেকে অধ্যায়ের জন্য আমার কাছে সাজেশন চাইছে, মোটামুটি এটা একটু বলে দিই। অধ্যায়ের জন্য বড় চ্যাপ্টারগুলো মাস্ট পড়বেন, যেমন অধ্যায় 2 মাস্ট, অধ্যায় 5 মাস্ট, অধ্যায় 6 মাস্ট, অধ্যায় 7 অধ্যায় 10 মাস্ট, অধ্যায়
10 আর 1 11 মাস্ট, আর অধ্যায় 10 আর 2 12 মাস্ট। এই অধ্যায়গুলো 2 5 6, তারপরে 10 11 12, এই 6টা অধ্যায় পড়লে মোটামুটি আশা করি 5টা কোশ্চেন কমন পাবেন। এছাড়া ছোট অধ্যায়গুলোর মধ্যে আমার ফেভারিট এবং সাধ্যেরও ফেভারিট হবে হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারগুলো। যেমন গতবার 7 থেকে কোশ্চেন আসছে, 7 অনেক মজার চ্যাপ্টার, কোশ্চেন আসে। অধ্যায় 8 থেকে গতবার কোশ্চেন আসে নাই, তোমাদের অনেক ফেভারিট চ্যাপ্টার, দুইটাই কোশ্চেন আছে। নেফ্রনের চিত্র, না হয় কিডনির চিত্র, আর ঘ নাম্বারে হয়তো যে কোনো একটা রোগ হইলে করণীয় কি, বৃক্ক প্রতিস্থাপন করব নাকি ডায়ালিসিস করব। খুব মজার কোশ্চেন, তোমরা আনসার জানো। অধ্যায় 7 8টা পড়ে নিতে পারো, ঠিক আছে। অধ্যায় 13 থেকে গতবার কোশ্চেন আসছে, আমার মনে হচ্ছে এবার অধ্যায় 14 থেকে দিবে, কারণ 14 রিকম্বিনেন্ট ডিএনএটা মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড টপিক, তো দেওয়ার পসিবিলিটি বেশি আছে, এজন্য দিতে পারে। দুইটাই টপিক আছে ওখানে, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। পড়ে যাও না, অসুবিধা কি, চিত্রগুলো এঁকে যাও, দেখে যাও, সেফ সাইড, তুমি সেফ থাকো রে ভাই। গেল। তাহলে আমার সাজেশন হচ্ছে চ্যাপ্টার যদি সব সিকিউর জন্য পড়তে না চাও, 2 4, অবশ্যই 2 4 5 6, এরপরে 7 8 ছোট চ্যাপ্টার পড়ে যেতে পারো, 9 স্কিপ করতে পারো, 10 পড়বা, 11 পড়বা, 12 পড়বা, 13 স্কিপ করতে পারো, 14 পড়বা, এতটুকু পর্যন্তই না। হ্যাঁ, ওকে। এখন অন্য চ্যাপ্টারগুলো থেকে আসলে আনসার করব, তুমি যদি সব পড়ে যাও তোমার কমন পড়ে অবশ্যই আনসার করবা। আনসার করার প্যাটার্নটা কি? আনসার করার প্যাটার্ন হচ্ছে অবশ্যই ফার্স্টে তুমি আগে এমসিকিউ আনসার করবা। এমসিকিউ আনসার করার ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় আনসার করবা, বিশেষ করে চিত্র আর বহুপদী এমসিকিউ গুলো, মানে 1 2 1 3 1 2 3 এই টাইপের এমসিকিউ গুলো একটু ঠান্ডা মাথায় আনসার করবা। কোনটা তোমার কাছে আনসার চাচ্ছে এটা একটু বুঝবেন, চিত্রগুলো একটু ভালো করে দেখবা, চিত্র খুব ভালো করে দেখতে হবে। চিটং বোর্ডের চিত্র ভালো বোঝা যায় না, এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবা, এটা কি নেফ্রন আঁকছে নাকি এটা সাইনোভিয়াল অস্থি আঁকছে, এটা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, এটা বোঝাটা জরুরি। 2 হচ্ছে যখন অ্যান্সার করতে যাওয়া, অনেকের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে যে আমরা কম্বাইন করে পড়ি না, চ্যাপ্টার কম্বাইন কোশ্চেন অনেক বেশি হয়। আমি তোমাদেরকে অলরেডি গত 1 বছরে এই জিনিসটা শিখাইতে পারছি কিনা জানি না, বাট চেষ্টা করছি। কম্বাইন কোশ্চেন যেমন 2 আর 4 এর সাথে কম্বিনেশন একটা কোশ্চেন হইতে পারে, গ নাম্বারে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট দিতে পারে, ঘ নাম্বারে অধ্যায় 4 মাইটোকন্ড্রিয়া রিলেটেড শ্বসন বা ক্লোরোপ্লাস্ট রিলেটেড সালোক সংশ্লেষণ, অধ্যায় 4 এর কোশ্চেনটা টাইপ করে ঢুকাই দিতে পারে, এটা একটা পয়েন্ট। এরপরে কম্বাইন কোশ্চেন হইতে পারে হচ্ছে যে তোমার অধ্যায় 14 সাথে আবার অন্য কোনো একটা চ্যাপ্টার কম্বাইন করে দিতে পারে, কোন একটা চ্যাপ্টার থেকে ব্যাকটেরিয়ার বর্ণনা দিয়ে 1 নাম্বার চ্যাপ্টার থেকে ব্যাকটেরিয়ার বর্ণনা আছে, 14 নাম্বার চ্যাপ্টারের সাথে কম্বাইন করে দিতে পারে, ব্যাকটেরিয়া আমাদের রিকম্বিনেন্ট ডিএনএতে হেল্প করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু কম্বিনেশন হয়ে যেতে পারে। এরপরে হইতে পারে অধ্যায় 2 আর 6, অধ্যায় 2 এ জাইলেম ফ্লুয়েমের বর্ণনা আছে, আর অধ্যায় 6 জাইলেম ফ্লুয়েম কিভাবে পানিকে শোষণ করে ওই জিনিসটা আছে, এটা তুলে দিতে পারে। অধ্যায় 2 এর সাথে অনেক চ্যাপ্টার মিল হইতে পারে, যেমন অধ্যায় 2 এর সাথে 6 মিল হইতে পারে, অধ্যায় 2 এ রক্তের বর্ণনা আছে, আর অধ্যায় 6 হৃৎপিণ্ডের বর্ণনা আছে, কম্বাইন হতে পারে। অধ্যায় 2 এ নিউরনের চিত্র আছে, অধ্যায় 10 এ নিউরনের বর্ণনা আছে, নিউরন কিভাবে একটা নিউরনের সাথে সংকেত আদান প্রদান করে এই জিনিসটা আছে, বর্ণনা হয়ে যেতে পারে। তারপরে অনেকগুলা চ্যাপ্টার মিলেছে। অধ্যায় 2 এ পেশি টিস্যু আছে, পেশি টিস্যুর সাথে আমাদের অন্য একটা অধ্যায় কম্বাইন করে দিতে পারে, অধ্যায় 9 কম্বাইন করে দিতে পারে, চলন আর অঙ্গ সঞ্চালনে অস্থি আর পেশির ভূমিকা। তো বেসিক জিনিসগুলো কম্বাইন কোশ্চেন আমি আমার সাজেশনে দিয়ে দিছি, আমার সিকিউ সাজেশনে কোন কোন চ্যাপ্টারগুলো কম্বাইন করবেন এটা আমি দিয়ে দিচ্ছি, ওই জিনিসগুলো একটু কম্বাইন দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসো পরীক্ষায় লেখার ক্ষেত্রে কোন জিনিসগুলো আমরা ফলো করব। তোমাদের কোশ্চেনিং গুলো আমি দেখবো, আগে আমি আমারটা একটু বলে দিই। হ্যাঁ, পরীক্ষায় লেখার ক্ষেত্রে আচ্ছা আগে একটু বলো যে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক, শুনতে পারতেছো সবাই? ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু একটু জানাই দাও আমাকে। একটু আমাকে জানাও শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে। হুম, থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য সবাইকে, অনেকেই আসো লাইভে, ভালো লাগতেছে। হুম, আসো। তাইলে আসেন আবার একটু বলি, সবার জন্য কিন্তু দোয়া থাকবে। হ্যাঁ, মোটামুটি সবার জন্য আছে, রইলো অনেক বেশি বেশি, সবাই ইনশাল্লাহ ভালো করবা। আসেন এবার একটু বলি। হ্যাঁ, আহ, আহ, এবার হচ্ছে আমাদের সিকিউ লেখার ক্ষেত্রে আমরা কি করব। সিকিউ লেখার ক্ষেত্রে প্রথমত আমরা আগে এমসিকিউ গুলো তো দাগাই ফেললাম, কি হয়েছে না হয়েছে হোয়াট এভার যাই হয়েছে বাদ,
এমসিকিউ যা পারছি আলহামদুলিল্লাহ। এবার শুরু আমার সিকিউ। তো সিকিউতে আমি লেখা শুরু করার ক্ষেত্রে প্রথমে আমি যে কোয়েশ্চেনটা ভালো পারি ওইটা আগে দিয়ে শুরু করব। তবে অনেক টাইম নিব না, আমার জন্য 2.5 ঘন্টা সময় আছে। প্রতি কোয়েশ্চেনে 30 মিনিট, হাইস্ট প্রথম কোয়েশ্চেন আমি 35 মিনিট নিতে পারি। বাট 30 মিনিট ইকুয়াল টাইম করে আমার একটা ঘড়ি থাকবে বা আমার একটা ওয়াল ক্লক থাকবে, আমি সবকিছু দেখে শুনে পরীক্ষার হলে যাব। লেখা শুরু করলাম। মোটামুটি প্রথম সিকিউটা সুন্দর করে গুছাই লিখলাম, ক খ গ ঘ। লেখার প্যাটার্নটা কি অনেকবার শিখেছি, বোর্ডের সৃজনশীল কিভাবে আসে। যে প্রথমত ধরো তুমি লিখতেছো, প্রথমত তোমার 8 নাম্বারটা কমন পড়ছে, তাহলে লিখবা 8 নং প্রশ্নের উত্তর। এভাবে লিখে সুন্দর করে একটা আন্ডারলাইন করে ক একটা গোল দাগ লেখা শুরু করলাম। এরপরে লেখা শেষ খ আরেকটা গোল দাগ আবার লেখা শুরু করলাম। লেখা শেষ গ আরেকটা গোল দাগ লেখা শুরু করলাম। মানে আমার যদি এটা পেজ হয়, আমি এখানে লিখতেছি 8 নং প্রশ্নের উত্তর। এরপরে এখানে লিখলাম ক, একটা গোল দাগ দিয়ে লিখলাম সুন্দর করে। এরপরে এখানে লিখলাম খ, একটা গোল দাগ দিয়ে আবার লিখলাম শুরু করে। মানে লেখাটা এক প্যারায় নিয়ে আসবো না। 8 নং প্রশ্নের উত্তর দিয়ে ক লাইন লিখতে আসি, আবার খ লাইন লিখতে আসি, এক সাইড থেকে না, কটা মাঝখানে সুন্দর করে লিখবো। এরপর খটা মাঝখানে সুন্দর করে লিখবো। এরপর গ, এরপর ঘ, সুন্দর করে জিনিসটাকে বুঝাবো। স্যারকে বুঝাই দিব যে হ্যাঁ আমি অনেক ভালো পারি। ঠিক আছে, এটা বুঝাই দিলেই হবে। ওকে, এরপর আসেন এখন সিকিউ লেখার ক্ষেত্রে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা যেগুলো সবচেয়ে ভালো পারো সেগুলো লিখবা। তবে আমার সাজেশন হচ্ছে সিকিউ লেখার ক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ইকুয়ালাইজেশন করবা। লেখা কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং করবা না। প্রথম দিনটা অনেক সুন্দর করে মাধুরী মিশিয়ে লিখছ, 4 আর 5 নাম্বারটা কি তোমার লেখা কেউ কেউ বুঝে না, ডাক্তারের লেখা হয়ে গেছে, ঠিক আছে, লেখা সুন্দর হইতে হইতে আস্তে আস্তে লেখা ডেড হয়ে গেছে, ঠিক আছে, ওয়ান স্ট্রেট লাইন হয়ে গেছে। এটা যেন না হয়, ঠিক আছে। সুন্দর সুন্দর প্যাটার্ন 1 থেকে 5 পর্যন্ত রাখবা। স্যারে যেন পুরো জিনিসটা দেখে একদম সুন্দর হয়ে যায়, মানে স্যারের মন ভরে যায় আর কি। ওকে, গেল এক। 2 নাম্বার পয়েন্ট হইল 2 নাম্বার পয়েন্ট হইল আমার সাজেশন যে হচ্ছে যে চিত্র বেসড যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো বেশি আনসার করা। মানে চিত্র বেসড কোশ্চেনগুলো বেশি বেশি আনসার করার চেষ্টা করবা। চিত্র যেগুলাতে থাকবে ওগুলাতে সারা নাম্বার বেশি দিতে চাইবেন। বর্ণনামূলক কোশ্চেনের চেয়ে চিত্র বেশি আনসার করার চেষ্টা করবা, ঠিক আছে। এখন চিত্র কোনো কোশ্চেনে না থাকলে তোমার মাথায় যেটা আসে ওই টপিক রিলেটেড চিত্র আঁকবা। আর যদি একদমই চিত্র না থাকে ওই টপিক রিলেটেড অ্যানাটমি একটা এনে দিবা। ধরো সালোক সংশ্লেষণ লিখতে, কোনো চিত্র নেই, কিছু করার নেই, একটা পাতা আঁকবা, পাতার উপর একটা সূর্য এঁকে দিবা, সালোক সংশ্লেষণ হয়ে গেছে, দেখাই দিছো তুমি শেষ। অথবা পাতার ভিতরে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, অক্সিজেন বের হচ্ছে, সালোক সংশ্লেষণ হয়ে গেছে। ওই ইমিডিয়েট মোমেন্টে তোমার মাথায় যা আসে চিত্রের জন্য তাই এঁকে ফেলবা, কাজ শেষ শেষ। তো এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করো মোটামুটি আশা করি জিনিসটা সহজ। গ ঘ মাস্ট চিত্র দেওয়ার চেষ্টা করবা, চিত্রের সাথে বর্ণনা। এখন আমি লিখার প্যাটার্ন কেমন শিখাইছি একটা সিকিউর জন্য বলে দিই। 1 নং প্রশ্নের উত্তর ক, ডেফিনেশন দিলে ডেফিনেশন, কোনো কিছু জানতে চাইলে সেটা সুন্দর করে জানাবা, টপিক বেসড একে এক। 1 নং প্রশ্নের উত্তর খ, ঠিক আছে, খ লিখতেছে। তো খ লিখার ক্ষেত্রে যা জানতে চাই আমি বারবার এটা শিখাইতে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়। তো তুমি ফার্স্ট লাইন লিখবা জ্ঞানমূলক টাইপের, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এখানে 1 নাম্বার, ওই প্যারায় আর কিছু লিখবা না, দাড়ি দিয়ে নিচে প্যারা থেকে লেখা শুরু করবা। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলার কারণ হচ্ছে 38 অণু এটিপির মধ্যে 30 অণু এটিপি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের প্রথম ধাপ বাদে বাকি 3টা ধাপ হয়, কি কি? অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল আর ইটিএস। তাহলে এই 3টা ধাপ যে মাইটোকন্ড্রিয়াতে হয়, অ্যাসিটাইল কোয়েতে আমরা টোটাল 6টা এটিপি পাই, ক্রেবস সাইকেল আমরা টোটাল 24টা এটিপি পাই। তো টোটাল 38 এর মধ্যে আমরা 30টা এটিপি মাইটোকন্ড্রিয়াতে পেয়ে যাচ্ছি। বেশি এটিপি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হচ্ছে, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পাওয়ার বেশি তৈরি হচ্ছে জন্য সে পাওয়ার হাউস, ঠিক না? আচ্ছা, এই জিনিসগুলা সুন্দর করে বুঝাইয়া লিখা, যে জিনিস যা জানতে চাইছে আমি তাই আনসার দিছি, আমি কম আনসার দিইনি। যে এখন জিনিসটা এরকম হইতে পারে যে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটা কোষের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এটা ছাড়া কোষ অচল, এটাই রাখে কোষকে সচল, এটা ছাড়া কোষের হবে মরণ, এটাই কোষকে সারা জীবন করাবে স্মরণ, এইসব জিনিস, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এইসব ফালতু কথা যদি লিখতে থাকো তাহলে ওই স্যার বিরক্ত হইয়া তোমার প্রত্যেকটা কথা 1 নাম্বার করে দিবে, 2 নাম্বার আর দিবে না। প্রথমটাতে যদি বিরক্ত হয়ে যায় পরেগুলাতে ইজিলি বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটি একটু মাথায় রাখবেন যেন উল্টাপাল্টা জিনিস না লিখেন। খ
খ সলিড ভাবে লিখলেন। গ অলওয়েজ সেম প্যাটার্ন, আইডেন্টিফিকেশন। গ দিয়ে কি চাইছে আমার থেকে, উদ্দীপকের অঙ্গাণুটির গঠন বর্ণনা দাও বা উদ্দীপকের গঠনের বর্ণনা দাও। কি চাইছে, যা চাইছে তা আইডেন্টিফাই করব। এক, তা লিখে দিলাম। চিত্র আঁকবো, চিত্রতে এক, ওই চিত্রের বর্ণনা চাক বা না চাক। কোশ্চেনে যদি বলা হচ্ছে যে চিত্র দেখাও, অঙ্কন করো, ওই চিত্রের 5-6 লাইনের বর্ণনা মাস্ট দিবা। মানে চিত্রের বর্ণনা 3-4 লাইন দিবা, বলুক বা না বলুক, হোয়াট এভার, ওনার যা ইচ্ছা তাই করুক। তুমি 5 থেকে 6 লাইনের একটা বর্ণনা, শর্টকাট বর্ণনা দিবা। যদি মাইটোকন্ড্রিয়া আঁকতে চাও, সহজভাবে বলে দিবা। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এখানে কোষের সর্বোচ্চ শক্তি তৈরি হয়। এর একটা বহিস্তর আছে, একটা অন্তঃস্তর আছে, ভেতরে কিছু ভাঁজ আছে যাদেরকে আমরা ক্রিস্টি বলি। ক্রিস্টির মধ্যে কিছু বৃত্তাকার বস্তু দেখা যায়, তাদেরকে অক্সিজম বলি। শেষ, বর্ণনা শেষ, আর দরকার নেই, একটু কিনা। অতএব বলা যায় যে এটা শেষ, কথা শেষ। এটা একটা পয়েন্ট গেল। এরকম করে গ, তাহলে আইডেন্টিফিকেশন, চিত্র, খুব শর্ট একটা বর্ণনা, গ শেষ। আর যদি ঘ, ঘতে আসি, সেম। ঘ নাম্বার কোশ্চেনগুলো বেশিরভাগ জানতে চাই হচ্ছে তোমার ই টাইপের, মানে একটু অড টাইপের কোশ্চেন হয় ঘ গুলো। ঘ নাম্বার কোশ্চেনগুলোর ক্ষেত্রে তুমি অলওয়েজ মাথায় রাখবা যে হচ্ছে যে ঘতে তুমি আইডেন্টিফাই করবা মেইন যে কোশ্চেনটার আনসার চাইছে। ধরো সালোক সংশ্লেষণে গুরুত্ব চাইছে, গুরুত্ব কি লিখবা? গুরুত্ব কি পুরোটা গুরুত্ব লিখে দিবা? না, বলবা উদ্দীপকে সালোক সংশ্লেষণ বুঝানো হয়েছে এক। এবার ওই চিত্রটা এঁকে দিবা, একটা পাতা, একটা সূর্যের আলো, পাতায় কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, অক্সিজেন বের হচ্ছে, সালোক সংশ্লেষণ একটা চিত্র চলে আসছে। দুই, এবার সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখবা। বিক্রিয়াটা লিখে একটু বর্ণনা দিবা, সালোক সংশ্লেষণের বর্ণনা দিবা। দুটা ধাপ আছে, একটা আলোক নির্ভর, একটা আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর ধাপে ফটোফসফোরাইলেশন হয়, আলোক নিরপেক্ষ ধাপে 3টা পথে শর্করা তৈরি হয়, C3C4CN। লিখে দিলা, বর্ণনা লিখে দিলা, এখানে এক দিবে 3। এরপরে সালোক সংশ্লেষণের গুরুত্ব, গুরুত্ব তো এবার বানায় বানায় যা ইচ্ছা তাই লিখো। এটা আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, খাদ্য তৈরি হয়, খাদ্য ছাড়া প্রাণী, মানে যা লিখো। মেইন পয়েন্টটা শেষে লিখতেছ, আর 3টা পয়েন্ট কিন্তু শুরুর দিকে লিখছো, তাহলে বর্ণনাটা অনেক গুছিয়ে আসছে না, 4-4 দিবে, 1 নাম্বারও কাটবে না। হ্যাঁ, এখানে ঘ নাম্বারে অনেকগুলো কোশ্চেন হচ্ছে যে আমাদের বেশিরভাগ ছক চাই বা বৈশিষ্ট্য চাই। ঠিক আছে, যদি ছক চাই বা বৈশিষ্ট্য চাই, পার্থক্য, তুলনা, ছক, বৈশিষ্ট্য, এই জিনিসগুলোর জন্য 0.5 করে পাবা একটা লিখলে। মানে তুমি যদি ঘ নাম্বারে এটা আসে, ঘতে 4 নাম্বার না, 4 নাম্বারের জন্য তোমার মিনিমাম 8টা লিখতে হবে, তাহলে তুমি 4 পাবা। মানে একটা লিখলে 0.5, 2টা পার্থক্য লিখলে 1 নাম্বার, 3টা পার্থক্য লিখলে 1.5, 4টা পার্থক্য লিখলে 2 নাম্বার, তাহলে মিনিমাম 8টা লিখে আসবা। ক্লিয়ার? সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে তুলনা করতে বলছে, মিনিমাম 8টা পার্থক্য লিখে আসবা, তাহলে তুমি 4-4 পাবা। যদি এটা গ নাম্বারে আসে পার্থক্য, তাহলে গ এর জন্য কত? 3 নাম্বারের কোশ্চেন, তাহলে 3 দুগুণে 6, 6টা লিখে আসবা। হয় বৈশিষ্ট্য, না হয় পার্থক্য, যাই বলে তাই লিখবা। আর যদি স্পেসিফিক চাই, ধরো তোমার থেকে চাইলে হচ্ছে যে শ্বসনের শক্তি তৈরির হিসাব, তাহলে শক্তির তো একটা চার্ট আছে, চার্টটাকে দিয়ে আসলে ফুল মার্কস দিয়ে দিবে। ঠিক আছে, তো যা স্যারে চাচ্ছেন তা তুমি সুন্দর করে দিয়ে দিলা, এতটুকুই না, আর বেশি কিছু তোমার দরকার নেই। গেল, 5টা কোশ্চেন আনসার করলা, কোশ্চেনগুলোর মধ্যে চিত্র রাখলা, কোশ্চেনগুলোর মধ্যে বর্ণনা রাখলা, কোশ্চেনগুলোকে সুন্দর প্যাটার্ন সাজাই দিয়ে আসলা। এতটুকু পর্যন্ত যদি তোমার সর্বোচ্চ প্রেজেন্টেশনটা খাতার মধ্যে দিতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট হবে। ওকে, এবার অনেকে অনেক কোশ্চেন জানতে চাইছিল যে হচ্ছে কোনটা কোনটা আনসার করব। আমার তো ফেভারিট চ্যাপ্টার হচ্ছে যে 2 চিত্র আছে, বর্ণনাও আছে, 4 সুন্দর চিত্র বর্ণনা আছে, 5 সুন্দর চিত্র বর্ণনা আছে। 5-এর শুরুর দিকটা না পারলে অ্যাটলিস্ট পরিপাকের টপিকগুলো পড়ে যাবা। 6 চিত্র আছে, বর্ণনা আছে, হৃৎপিণ্ড রিলেটেড কোশ্চেন আছে। এখন বেশিরভাগ মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাক রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, আসলে অবশ্যই আনসার করবা। হ্যাঁ, এরপর আমার ফেভারিট চ্যাপ্টার হচ্ছে 7 থেকে কোশ্চেন আসে, 8 অনেক সহজ, পড়ে যেতে পারে সহজ হিসাবে। 10 কোশ্চেন মাস্ট আসে, 11 কোশ্চেন গতবার আসে না, এবার আসবে মাস্ট। 12 কোশ্চেন গতবার আসে না, এবার আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, 14 অনেক ফেভারিট চ্যাপ্টার, কারণ 14টা মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড। গেল, এবার যদি স্যার রোগ রিলেটেড কোশ্চেন আসে, এখন তো সব রেগুলার কোশ্চেন বলছেন, এবার রোগ রিলেটেড যদি কোশ্চেন আসে, রোগ আসো, রোগ রিলেটেড কোশ্চেন আসলে প্রথমত সাজেশন দিই। রোগের চ্যাপ্টার অধ্যায় 5, অধ্যায় 6, দুইটাই রোগ আছে, হার্ট অ্যাটাক আর লিউকেমিয়া, এই দুটো রোগ ভালো করে পড়ে গেলে হবে। আর আরেকটা আছে হচ্ছে যে হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের রোগ কি অনেকবার আসছে পরীক্ষায়। অধ্যায় 7 এই 3টার রোগ। অধ্যায় 8-এর রোগ তো তোমরা জানো, এটা খুব কমন রোগ, এটা নিয়ে গবেষণা করার কিছু নেই। অধ্যায় 10 অনেকগুলো রোগ আছে, অধ্যায় 10-এর থেকে ডায়াবেটিসটা আসার সম্ভাবনা অনেক বেশি, হরমোনের টপিক থেকে ডায়াবেটিস আসার সম্ভাবনা অনেক বেশি। অধ্যায় 7, অধ্যায় 5-এর থেকে তোমার বেশি পড়ে যাওয়া হচ্ছে গ্যাস্ট্রিক আলসারটা, আলসারটা খুব বেশি আসে। বাকিগুলোর মধ্যে অ্যাপেন্ডিসাইটিস আসে না, কম আসে, আমাশয়টা 1-2বার আসছে।
আলসারটাই বেশি ইম্পর্টেন্ট, ওটা ভালো করে পড়লে হবে। অধ্যায় 6 থেকে হার্ট অ্যাটাক আর অবশ্যই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের জিনিসটা। অধ্যায় 7 থেকে মোটামুটি সব রোগ একটু ভালো করে দেখে যাবে, বিশেষ করে অ্যাজমা, লাং ক্যান্সার আর নিউমোনিয়া, এই তিনটে একটু ভালো করে দেখে যায়। এই তিনটা থেকে পরীক্ষা বেশি, যক্ষা যক্ষা, এই চারটা একটু ভালো করে দেখে যায়, এগুলো থেকে পরীক্ষা খুব কমনলি কোয়েশ্চেন আসে। এরপর অধ্যায় 8 তো তোমরা জানো, 5, 6, 7 রোগ ভালো করে দেখলে ইনশাল্লাহ কমন পাবা। রোগ আসলে খুব সহজ, রোগের সিমটম, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, এগুলো সব লেখার চেষ্টা করবা এবং লিখে আসিও, মিনিমামটা লিখে আসিও, ওই টপিক রিলেটেড লিখে আসিও। শ্বসনতন্ত্রে রোগ আসছে, তাহলে রোগ যদি ইনফেকশাস রোগ হয়, ইনফেকশন হয়েছে, যেমন কোন একটা মাইক্রো অর্গানিজম জীবাণু দিয়ে হচ্ছে, যক্ষা একটা জীবাণু দিয়ে হয়, জীবাণু দিয়ে হলে অবশ্যই জ্বর আসবে, খুব কমন জিনিস, তাহলে ফিভার লিখতে পারো, খুসখুসে কাশি লিখতে পারো, কাশি অনেকদিন ধরে থাকে এটা লিখতে পারো, রোগীর শ্বাসকষ্ট হইতে পারে, ওই টপিক রিলেটেড কিছু মনে না আসলে ওই টপিক রিলেটেড জিনিসগুলো লিখে আসিও। এখন তোমাকে বলতে হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসার, তুমি বলছো রোগীর কাশি হয়, গ্যাস্ট্রিক আলসারে রোগীর বুঝি কাশি হয়, তো এই জিনিসগুলো যদি ওই টপিকে শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, তোমাকে বললো ডায়াবেটিস, রোগীর মাথা ঘুরে, রোগী পড়ে যায়, ঠিক আছে, তারপরে তো রোগীর কিছু নিয়ে আসে ডায়াবেটিসে, রোগী শ্বাসকষ্ট হয়, টপিক বেসড আনসার করবা, টপিকের বাইরে যেন আনসার না যায়, ঠিক আছে, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক আমরা পাবো। ওকে, আর আমরা যদি মোটামুটি দেখি যে হচ্ছে রোগ রিলেটেড কোয়েশ্চেন আসছে, তাহলে সেগুলো আহ, লক্ষণ, প্রতিকার আর প্রতিরোধ, এগুলো একটু লেখার চেষ্টা করব। আর ওই রোগ রিলেটেড নর্মালি চিত্র না আঁকলেও হবে, যদি তুমি পারো রোগ রিলেটেড চিত্র আঁকতে বা ওই রোগের অ্যানাটমিটা এঁকে দিতে চাও, যেমন শ্বসনতন্ত্র আসলো বা তোমার ধরো হার্ট অ্যাটাক আসলো, তাহলে তুমি একটা হৃৎপিণ্ড এঁকে একটা করোনারি ধমনী ওর ভিতরে চর্বি জমছে এটা দেখাইলা, অনেক হাই লেভেলের, বাট জমছে এটা দেখতে পারলে কিন্তু স্যারে ওই কোশ্চেনে 4 দিতে বাধ্য, এটা অনেক ভালো প্রেজেন্টেশন সত্যি। তারপরে একটা সমস্যা হইলে, একটা ব্রঙ্কাইটিস হয়েছে বা একটা ধরো হচ্ছে যে অ্যাজমা, তাহলে শ্বাসনালী চিকন হয়ে গেছে, তুমি একটা শ্বাসনালী এঁকে শ্বাসনালীটাকে একটু চিকন করে এঁকে অ্যাজমা দেখাই দিলা, বা শ্বাসনালীতে একটা জীবাণু আসছে, জীবাণুগুলো একটু স্কেচিং করে জীবাণু বুঝাই দিলা, অনেক নাম্বার বাড়বে দেখবা। টপিক রিলেটেড অ্যানাটমি যদি আঁকতে পারো আর কি, আর যদি আঁকতে না পারো সমস্যা নাই, তুমি লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ এগুলো লিখতে পারলে আর রোগটা কি আইডেন্টিফাই করতে পারলে হবে। তুমি রোগ বলছে, রোগ কি এটাই ভালো আইডেন্টিফাই করো নাই, তোমাকে বলছে অ্যাজমা, তুমি দিয়েছে ফুসফুসের ক্যান্সার, রোগীর নাই কোনো জ্বর, রোগীর নাই কোনো হচ্ছে যে তোমার দীর্ঘদিন ধরে ওজন কম, তুমি লিখে দিয়েছো ফুসফুসের ক্যান্সার, তো এই শেষ। আইডেন্টিফিকেশন ভুল, যা লিখো না কেন সব ভুল। সুন্দর করে কি দুইটা আন্ডা, সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে, আন্ডা খাইতে হবে তখন, ঠিক আছে। ওকে, তো লেখার ক্ষেত্রে যেটা ভালো পারো ওইটা লিখবা। আর অবশ্যই অনেকে এমসিকিউ নিয়ে ঝামেলা বলছিল, এমসিকিউ আল্লাহর রহমতে সাজেশন দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ যদি ফুললি পড়ে যেতে পারেন, মোটামুটি ইনশাল্লাহ শিওর 25-এর মধ্যে 23 থেকে 24টাই কমন হুবহু পড়বে, একদম কাছাকাছি হুবহু রেঞ্জেই পড়বে সাজেশন থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। আর ক খ সাজেশন দিছি, মিক্সড কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, চিত্র অবশ্যই আঁকার চেষ্টা করবেন, চিত্র আঁকতে পারলে ভালো, হাতের লেখা ফাস্ট করবেন, তবে যেন 30 মিনিটের মধ্যে একটা সিকিউ কমপ্লিট করেন, এটা মাথায় রাখবেন। এমসিকিউ যাই হোক না কেন, এমসিকিউ ওই প্যাটার্নে আনসার করে ফেলার পর শেষ, আর এত টেনশন নেই আর কিছু নেই, টেনশন নিবেন না, টেনশন নিলে সিকিউ খারাপ হবে। যে কয়েকটা কোয়েশ্চেন ভালো, ওগুলাকে সিরিয়ালি সাজিয়ে ফেলবা, আমি এটা আগে অ্যান্সার করবো, এটা পরে অ্যান্সার করবো, সিরিয়াল করবা, তারপরে যেটা সবচেয়ে ভালো পারো সেটা সুন্দর করে প্রেজেন্ট করে লিখবা। ক্লিয়ার? ওকে, এবার তোমাদের মোটামুটি আমার বলা এতটুকুতেই শেষ। কোনো টপিক, স্পেসিফিক টপিক না, জাস্ট হচ্ছে যে তুমি অন্য কিছু কিভাবে কি করতে চাও, কোনো এক্সপ্লেনেশন জানতে চাচ্ছ বা বুঝতে চাচ্ছ, পড়া রিলেটেড না, পড়া রিলেটেড গুলো তোমরা তোমাদের সলভ গ্রুপে দিও, সলভ গ্রুপে আমি আনসার করে দিব। টপিক রিলেটেড কি ভাইয়া আমি এই জিনিসটা কিভাবে আঁকলে নাম্বার ভালো পাবো, এরকম কোনো যদি এক্সপ্লেনেশন থাকে তাহলে বলতে পারো, আমি আনসার করবো। ভাইয়া কয়টা পর্যন্ত লাইভ হবে? লাইভ তো আধা ঘন্টা নিতে চাইছিলাম, আধা ঘন্টা শেষ, একটু ঝামেলা ছিল শুরুর দিকে, আধা ঘন্টা শেষ। তোমরা যদি প্রবলেম থাকে বলো।
সমস্যা নেই, কোনো প্রবলেম যদি বায়োলজি গ্রুপে বলো, ওই গ্রুপটাতে আমি আসি। আজকে কালকে তোমাদের পরশুদিন 10টা পর্যন্ত আমি অ্যাক্টিভ আছি আলহামদুলিল্লাহ। প্রবলেম ফেস করলে বলিও, গ্রুপে বলিও, গ্রুপে না পাইলে মেসেজ দিয়ে হইলেও বলিও, আমার আইডি মেসেজ দিয়ে হইলেও বলিও, হোয়াটসঅ্যাপে বলতে পারবা, সমস্যা নেই, আমি সলভ করে দিব ইনশাল্লাহ। যেটা যেটা প্রবলেম তোমরা মনে করো। হ্যাঁ, এবার বলো কি কি প্রবলেম তোমরা ফেস করতেছো, বা কোনো কিছু স্পেসিফিক জানতে চাও কিনা। কোনো কিছু স্পেসিফিক জানতে চাইলে বলতে পারো আমাকে, আমি আনসার করব ইনশাল্লাহ। কোনো কিছু স্পেসিফিক জানতে চাচ্ছ কিনা। ডায়ালাইসিস ও প্রতিস্থাপন, আচ্ছা প্রতিস্থাপন, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন, ডায়ালাইসিস আর প্রতিস্থাপনের মধ্যে কোনটা ইফেক্টিভ? অবশ্যই যদি দুইটার মধ্যে ইফেক্টিভনেস বলে তাহলে প্রতিস্থাপনটা সবচেয়ে কার্যকরী, লংগিটিউডিনাল ভালো। তো দুইটাই যদি করতে বলে তাহলে প্রতিস্থাপনটা আনসার করবে। প্রতিস্থাপন দীর্ঘমেয়াদী, তবে প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু প্রিকশনস মাস্ট ফলো করতে হবে। তিনটা মেইন, একটা হচ্ছে যে অবশ্যই টিস্যু ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, টিস্যু ম্যাচ করতে হবে। সেকেন্ড হচ্ছে ব্লাড গ্রুপটা খুব গুরুত্বপূর্ণ, ব্লাড গ্রুপ হইতে ভালো ম্যাচ করতে হবে। আর থার্ডটা হচ্ছে অবশ্যই গুড কিডনি প্রতিস্থাপন করতে হবে, মানে কিডনিটা ভালো, যার থেকে কিডনি নিচ্ছে, মানে ডোনারের কিডনিটা সুস্থ হইতে হবে। এই তিনটা শর্ত মেনে প্রতিস্থাপন করতে হবে। আর যদি দুইটার মধ্যে বলে তাহলে অবশ্যই প্রতিস্থাপনটা আনসার হবে। হার্ট আঁকার ইজি ওয়ে, একটা ইজি ওয়ে আমি দিয়ে দিছি অলরেডি, খুব ইজি ওয়ে, আমি একটু গল্পের মাধ্যমে পড়াইছি, এটা ক্লাসেও আমি সেম ভাবেই আঁকাইছি, আর পড়ার মধ্যে আমি সেম ভাবেই পড়াইছি, অনলাইনে যা অফলাইনেও সেমই পড়া। তো যদি না পাও আমাকে নক দিয়ে আমি দিয়ে দিব, সমস্যা নেই। স্যার মেডিকেলের জন্য বায়োলজি থেকে এ প্লাস থাকবে না, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দেওয়ার জন্য অপশনাল কোনো ম্যাটারই না, কোনো ম্যাটার করবে না, কোনো সমস্যা নেই, এ প্লাস লাগবে না, তোমার হোল এ প্লাস থাকলে হয়েছে, জিপিএ 5 পাইলেই হয়েছে, আর কিছু লাগবে না। পানি শোষণের চিত্র দিতে হবে, হ্যাঁ পানি পরিশোষণের চিত্রটা সহজ তো। মূলরোম আঁকবা, কর্টেক্স আঁকবা, এপিডার্মিস আঁকবা, একটা জাইলেম ফ্লেমিকে দিবা, শেষ। মূলরোম, এপিডার্মিস, কর্টেক্স, জাইলেম ফ্লেম, শেষ হয়ে গেল, সহজ চিত্র তো। চ্যাপ্টার 13 থেকে সিকিউ অ্যান্সার করা কি উচিত হবে? সব কমন আসলে চ্যাপ্টার 13 থেকে আমি বলে দিই, যদি কোশ্চেন ভালো কমন এসে যায় তাহলে চ্যাপ্টার 13 অ্যাভয়েড করবা, 13টা আনসার না করাটা বেটার। চ্যাপ্টার 9 অ্যাভয়েড করবা, 9 আনসার না করাটা বেটার। বর্ণনামূলক হিসাব করলে রোগগুলো অ্যাভয়েড করবা। যদি অন্য জায়গায় কমন আসে তাইলে আনসার করবা, যদি কমন আসে তাহলে রোগগুলো ডিরেক্ট বর্ণনা তো অ্যাভয়েড করবা, এগুলো অ্যাভয়েড করার মতো চ্যাপ্টার। চ্যাপ্টার 1 অ্যাভয়েড করবা আনসার না করলে। আর যদি উদ্ভিদ টিস্যু থেকে কোশ্চেন আসে, অন্যগুলো কমন পড়ে যায়, তাহলে অধ্যায় 2 এর উদ্ভিদ টিস্যু পার্টটা অ্যাভয়েড করবা। অক্সিজেনের এন্ট্রি আর কার্বন ডাইঅক্সাইডের এক্সিট, এটা চিত্রটা বা ফ্লো চার্ট লাগবে স্যার। ওকে, সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। অক্সিজেনের এন্ট্রি আর কার্বন ডাইঅক্সাইডের এক্সিট, এটা চিত্র। হ্যাঁ, সমস্যা নেই, এটা আমার অলরেডি আমার স্লাইডে আছে, অলরেডি আমার স্লাইডে দেওয়া আছে, অধ্যায় 6 এর মধ্যেই দেওয়া আছে। অক্সিজেনের এন্ট্রি, অ্যালভিওলাসে অক্সিজেন কিভাবে এন্ট্রি করে, অ্যালভিওলাস থেকে কিভাবে অ্যালভিওলার কোষিক জালিকাতে যায়, অ্যালভিওলার কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড কিভাবে অ্যালভিওলাসে আসে, এটার একটা এক্সচেঞ্জ আমার স্লাইডে দেওয়া আছে, তাও আমি দিয়ে দিব, আমাকে নক দিই। আর কি কোয়েশ্চেন? স্যার ডায়ালাইসিস আসলে কি চিত্র দিতে হবে? ডায়ালাইসিস আসলে স্পেসিফিক চিত্র দেওয়ার দরকার নাই। ডায়ালাইসিস তোমাদের বইতে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের চিত্র না, সরি, তোমাদের বইতে হিমোডায়ালাইসিসের চিত্র দিছে, হিমোডায়ালাইসিসের চিত্রটা দিতে পারে, একটা হাত এঁকে, হাতের থেকে ডায়ালাইসিস মেশিনটা এঁকে দেখা দিতে পারো, দেখাইলে ভালো, না দেখাইলেও কোনো সমস্যা নেই, নাম্বার কাটবে না। বিএমআর এক্সপ্লেনেশনস, বিএমআর এর কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশনস দিতে হবে না। বিএমআর যদি কোশ্চেন আসে তাহলে বিএমআর এর ম্যাথগুলো করবা, বিএমআর রিলেটেড টপিক থেকে কোশ্চেন দিলে অনলি ম্যাথগুলোই দিবে। ছেলেদের মেয়েদের বিএমআর সূত্রটা মনে রাখবা, ম্যাথ বের করে ফেললে কাজ শেষ, ঠিক আছে।
আর যদি হচ্ছে যে তোমার ওই শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই, প্রোটিন থেকেও 4, লিপিড থেকে 9 কিলো ক্যালোরি। এখানে রিলেটেড শক্তি রিলেটেড কয়েকটা ম্যাথ দিতে পারে, ওগুলো আমি অলরেডি আমার এমসিকিউতে দিয়ে রাখছি, ওখান থেকে 1-2টা প্র্যাকটিস করলে চলবে। কোশ্চেন বিএমআর থেকে চেয়েও বিএমআই থেকে আসার সম্ভাবনা বেশি। প্রচ্ছদনে পত্ররন্ধ্রের চিত্রটা দিবা, একটা পত্ররন্ধ্র এঁকে দিলে হবে, প্রচ্ছদনের চিত্র হয়ে যাবে। পত্ররন্ধ্রের চিত্র আমি ক্লাসে আঁকাইছিলাম, আবার আমি দিয়ে দিব, সমস্যা নেই। একটা পত্ররন্ধ্র এঁকে, পাতার মধ্যে পত্ররন্ধ্র এঁকে পানি বের হচ্ছে, এই চিত্রটা দিলেই হবে। ওই তোমাদের বইতে যে পেপেরোনিয়া গাছের একটা পলিথিন বেঁধে দিছে, ওটা দিলেও হয়, ওটাও প্রচ্ছদনের এক ধরনের চিত্র, ওটা দিলেও মার্কস দিবে। কি বলছো, 6 নাকি 7? না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অধ্যায় 6-এ আছে, অধ্যায় 6-এ আছে। 6-7 দুইটার সাথেই কানেক্টেড, বাট 6-এ স্পেসিফিক ব্যাখ্যাটা আছে। বর্ণনামূলক কোশ্চেনগুলোর পেজ স্ট্যান্ডার্ড কত থেকে কতর মধ্যে থাকা বেটার? এটা একটা ভালো কোশ্চেন। বর্ণনামূলক কোশ্চেনগুলোর পেজ স্ট্যান্ডার্ড হচ্ছে যে মোটামুটি ক আর খ একটা পেজে শেষ করবা। ধরো একটা পেজ নিলা, ওখানের মধ্যে হচ্ছে যে ক 1 লাইন শেষ করে বা 2 লাইনে শেষ করে, এরপরে খ পুরো পেজ শেষ করে ফেলবা। অনেক সারে পেজ গুলো তো। গ এর ক্ষেত্রে কি করবা, গ লিখে এই পেজে আইডেন্টিফিকেশন চিত্র পুরোটা এঁকে ফেলবা, বর্ণনা লেখা শুরু করে পরের পেজে অর্ধেক চলে যাবা, বা পারলে পরের পেজ পুরোটা লিখে দাও। আর ঘ মিনিমাম 2 পেজ লিখবা, মানে সোজা কথাই ক খ 1 পেজ পুরোটা, গ হচ্ছে মিনিমাম 1.5 পেজ, আর ঘ হচ্ছে মিনিমাম 2 থেকে 2.5 পেজ। বর্ণনা লিখবা যতটুকু লিখতে পারো, লিখতে পারলে অনেক সারে পেজ গুনে নাম্বার দেয়, এজন্য বর্ণনাগুলোতে একটু যত বেশি লিখতে পারো তত মার্কস বেশি। ইমবাইনিশন নাকি ইমবাইবিশন? ইমবাইবিশন হচ্ছে যে এটা একটা ফিজিক্যাল প্রসেস। ধরো হচ্ছে যে তোমার কোন একটা পরিবেশ যখন অনেক বেশি আর্দ্র, আর্দ্র মানে হচ্ছে অনেক বেশি পানি আছে, তখন ওই পরিবেশের মধ্যে থেকে যে পদার্থগুলো পানি অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ কলয়েড জাতীয় পদার্থ পানিকে ধরে রাখতে পারে, ঠিক আছে, হাইড্রোফিলিক পদার্থগুলো মানে যারা পানিগ্রাহী পদার্থ, এই টাইপের পদার্থগুলো পানিকে ধরে ফেলে। তো পানিকে ধরে ফেললে পদার্থগুলো একটু মোটা হয়ে যায়, একটু বড় হয়ে যায় পানিকে ধরলে। পানি চুষে নিলে ওই জিনিসটা একটু বড় হয়ে যাবে না, ফোমের বল একটা পানি খেলে এটা অনেক বড় হয়ে যাবে না, ছোট একটা বল পানি খেলে এত বড় হয়ে যাবে না, পানি চাপ দিলে আবার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো ঠিক সেম আমাদের বর্ষাকালে যা পরিবেশ আর্দ্র, কাঠের দরজাগুলো এক ধরনের হাইড্রোফিলিক পদার্থ, মানে পানিকে গ্রহণ করতে পারে এমন পদার্থ, বা কলয়েড পদার্থ বলতে পারো। ওরা পানিকে গ্রহণ করে, পানিকে গ্রহণ করলে সাইজে একটু চিকন দরজা সাইজে কি হয়ে যায়, এত বড় হয়ে যায়, তখন দরজা আটকাতে কষ্ট হয়। এটাই হচ্ছে ইমবাইবিশনের প্রসেস। এই যে পানিকে ধরে ফেলে, ধরার প্রক্রিয়াটা হচ্ছে ইমবাইবিশন। চ্যাপ্টার 6, 8, 12 থেকে সিরিজি 25-এ কি আসতে পারে? হ্যাঁ অবশ্যই, কিছুক্ষণ আগে বললাম তো, চ্যাপ্টার 6 আর 12 থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। 8 তো সহজ চ্যাপ্টার, 8 পড়ো, সমস্যা নেই, ইজি চ্যাপ্টার না, আঁকি দিবা, সমস্যা কি? স্যার মানব দেহে রক্ত সঞ্চালনটা কি শুধু আপনার দেওয়ার রোটা আঁকলে হবে, 4-4 পাবো, নাকি আরো ব্যাখ্যা দিব? রক্ত সঞ্চালন আমার দেওয়া চিত্রটা আঁকবা, আগে চিত্রটা আঁকবা, তারপরে বর্ণনাটা লিখবা। আমার রোগুলো লিখলে ফুল মার্কস দিবে, কিন্তু আগে চিত্রটা আঁকার চেষ্টা করবা। হ্যাঁ আমি একটা চিত্র আঁকছিলাম। যকৃতের পরিপাক আসলে কি যকৃতের চিত্র আঁকা যাবে? হ্যাঁ অবশ্যই, চিত্র ইজ মাস্ট। যকৃতের পরিপাক আসলে কি লিখবা? ইমালসিফিকেশন। যকৃতের পরিপাক আসলে কি লিখবা? সহজ কথা, আবার একটু বলতে, যকৃতের পরিপাক আসলে এই জিনিসটা লিখবা। যকৃৎ পিত্তরস তৈরি করে, ওই পিত্তরস জমা হয় পিত্তথলিতে, পিত্তরসে থাকে পিত্ত লবণ, ওই পিত্ত লবণ চর্বি জাতীয় খাবারকে ভেঙে, বড় চর্বিকে ভেঙে ছোট চর্বিতে রূপান্তরিত করে, ছোট ছোট কণায় রূপান্তরিত করে। তো বড় খাবার ছোট করার প্রক্রিয়াকে আমরা বলি ইমালসিফিকেশন, এটাই যকৃতের কাজ। তো পিত্ত লবণ আসছে পিত্তরস থেকে, আর পিত্তরস আসছে যকৃত থেকে, তাহলে যকৃত বড় চর্বি কণাকে ছোট করে ফেলছে, তার মানে এটাকে ইমালসিফিকেশন প্রসেস হয়ে গেছে, এটা লিখে দিয়ে আসবে ফুল মার্কস। আর যকৃতের চিত্র রাখতে পারলে বেশি ভালো। মিওসিস কি গুরুত্বপূর্ণ স্যার? অবভিয়াসলি মাইটোসিস মিওসিসের গুরুত্ব অবশ্যই দিতে পারে, পার্থক্য দিতে পারে। মাইটোসিসের ধাপ দিয়ে মিওসিসের গুরুত্ব দেওয়ার সম্ভাবনা বেশি, মিওসিসের গুরুত্বটা একটু পড়বা।
সুন্দর করে লিখে আসবা যে বৈচিত্র্য সৃষ্টি, অভিব্যক্তি, বংশ পরম্পরা তৈরি করা, এই জিনিসগুলো বংশ পরম্পরার বৈশিষ্ট্য স্থানান্তর করা, ক্রসিং ওভার, দুটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় করে ক্রসিং ওভারের প্রসেসটার মাধ্যমে মিউজিস হয়, এই জিনিসগুলো লিখে দিয়ে আসতে পারো। খাদ্য ক্যালোরি ও কিলো ক্যালোরির মধ্যে কি ডিফারেন্স আছে? না, ডিফারেন্স নাই, তোমাদের বইটা সেম, এই কথা এটাই এটাই সেম কথা, তোমাদের বই অনুসারে সেম কথা। টটিপটেন্ট সেল, টটিপটেন্ট সেল হচ্ছে যে কোষগুলো, দেহের যে কোষগুলো বা কোনো উদ্ভিদ বা প্রাণীর যে কোষগুলো সব ধরনের কোষে রূপান্তরিত হওয়ার একটা ক্ষমতা রাখে, সব ধরনের কোষে পরিণত হওয়ার একটা ক্ষমতা রাখে, বা দেহের বা অন্য জীবের বা অন্য প্রাণীর, উদ্ভিদ বা প্রাণীর, জীবের যে কোষগুলো যে কোনো কোষে রূপান্তরিত হওয়া বা যে কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে নতুন করে ওই কোষ তৈরি করার ক্ষমতা রাখে, তাদেরকে টটিপটেন্ট কোষ বলি। পরিপাক থেকে কি অ্যান্সার করব? যা সাথে অ্যান্সার করবা পরিপাক থেকে, তিনটে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। পাকস্থলীর পরিপাক, ক্ষুদ্রান্ত্রের পরিপাক, যকৃতের গুরুত্ব, আর হচ্ছে যে এই অগ্নাশয়ের গুরুত্ব। অগ্নাশয়ের গুরুত্ব আসলে অবশ্যই ডায়াবেটিস রিলেটেড কোশ্চেন আসবে, যকৃতের বর্ণনা আসলে পরিপাকের বর্ণনা আসবে, একটু আগেই বললাম। আর যদি পাকস্থলীর ক্ষুদ্রান্তের পরিপাক দেয়, এগুলো সুন্দর করে বিক্রিয়াগুলো লিখবেন। পরিপাক আসলে অবশ্যই বিক্রিয়া লিখবা আর বর্ণনা লিখবা, বিক্রিয়া মাস্ট, বিক্রিয়া মাস্ট। লাইপেজ কি পরিপাক করে? তুমি যদি লিখে দিয়ে আসো প্রোটিন পরিপাক করে, শেষ, কাজ শেষ। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, আনসারটা দিয়েন গ্রুপে। ওকে, দিলাম। গ্যাসীয় বিনিময়ে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা একটু বুঝাই দেন ভাইয়া। কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা 3টা ধাপে হয়। গ্যাসীয় বিনিময়ে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা 3টা ধাপে হয়, ঠিক আছে? ও, কিছুক্ষণ আগে একজন কোশ্চেন করছিলাম, মেবি অধ্যায় 6 নাকি 7, এটা এই পরিবহন কথাটা কি বলছিলে কি না? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এটা হলে এটা তোমার 3টা, অক্সিজেনের জন্য তোমাদের অক্সিহিমোগ্লোবিনটা একটা রিয়েকশন, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, এবং অক্সিহিমোগ্লোবিন কোষে প্রবেশ করার আগে আবার ভেঙে যায়, তাহলে এটা অস্থায়ী একটা বস্তু তৈরি করে অক্সিজেন আর হিমোগ্লোবিন, ওই অক্সিজেনটা কোষে ঢুকে হিমোগ্লোবিনটা রক্তে থেকে যায়, এটা হচ্ছে অক্সিজেন পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহনে নর্মালি 3টা ওয়ে আছে, তোমাদের বলতে 3টা ওয়ে মনে হয় দেয়নি। 3টা ওয়ের মধ্যে একটা হচ্ছে ভৌত ওয়ে, কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তরসের সাথে মিক্সড হয়, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিক্সড হয়ে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেটে কনভার্ট হয়। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাকে আমার এই লেখাগুলো দিয়ে দিই, আমি একটু বলে দিই। কার্বন ডাইঅক্সাইড তোমার বডির পানির সাথে মিক্স হয়ে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে, সে কার্বনিক অ্যাসিডটা তোমার আরবিসির ভেতর ঢুকে ভেঙে H+ হাইড্রোজেন আয়ন এবং HCO3- বাইকার্বনেট আয়ন তৈরি করে। ওই বাইকার্বনেট হিসেবেই কার্বন ডাইঅক্সাইড বেশি ফ্লো হয়। ওই বাইকার্বনেটটা 2টা আয়নের সাথে অ্যাড হয়, আরবিসির বাহিরে রক্তরসে সে সোডিয়ামের সাথে অ্যাড হয়, তৈরি করে সোডিয়াম বাইকার্বনেট, আর আরবিসির ভেতরে সে পটাশিয়ামের সাথে অ্যাড হয়, তৈরি করে পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে আমাদের বডিতে আরবিসির বাইরে প্লাজমায় মানে রক্তরসে সোডিয়াম বাইকার্বনেট আর আরবিসির ভেতরে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি ফ্লো হয়, প্রায় 65%। আর আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথেও বাইন্ড হয়, তোমাদের বইতে রিয়েকশন নাই, জাস্ট লিখে দিয়ে আসিও কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবহন হয় বডিতে। তাহলে 3টে রূপে পরিবহন হয়, ভৌত দ্রবণ রূপে, বাইকার্বনেট রূপে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। বাইকার্বনেট 2টা ওয়েতে, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট থাকে প্লাজমাতে আর পটাশিয়াম বাইকার্বনেট থাকে আরবিসিতে, শেষ। আর কিছু আছে? স্ট্রোমা ল্যামেলাম আর গ্রানাম ল্যামেলাম কি সেম? অবভিয়াসলি সেম, কোনো পার্থক্য নেই। এইডস আসলে কি এইচআইভি ভাইরাসটা আঁকা যাবে? হ্যাঁ হ্যাঁ, টপিক রিলেটেড তো আঁকা যাবে, টপিক রিলেটেড হলে সবকিছুই করা যাবে, টপিক রিলেটেড অবশ্যই করবা। স্যার অবাধ শ্বসনের গুরুত্ব আসলে কি লিখবো? অবাধ শ্বসনের গুরুত্ব আসলে অবভিয়াসলি বেকারি শিল্পে অবাধ শ্বসনের গুরুত্বটা উল্লেখ করিও। এমনি অবাধ শ্বসনের যদি গুরুত্ব ডিরেক্ট দিয়ে দেয়, তাহলে উদ্দীপক আইডেন্টিফিকেশন 4 নম্বরের প্যাটার্নটা আমার অলওয়েজ সেম। আইডেন্টিফিকেশন, উদ্দীপকের প্রক্রিয়াটি হলো অবাধ শ্বসন। অবাধ শ্বসনের রিয়েকশনটা লিখবা, অবাধ শ্বসন কিভাবে হচ্ছে, যে তুমি পাইরুভিক অ্যাসিড অথবা তুমি হচ্ছে যে ধরো গ্লুকোজ ভেঙে দিলে তুমি হচ্ছে যে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা দেখাই দিলা, 2 অণু এটিপি তৈরি হয়, এটা একটা রিয়েকশনটা এক্সপ্লেন করে দিলাম। তাহলে রিয়েকশন 1 নাম্বার, আইডেন্টিফিকেশন, রিয়েকশন 1 নাম্বার, এক্সপ্লেনেশন অবাধ শ্বসন কেন হচ্ছে, কাদার মধ্যে হচ্ছে, এটা 1 নাম্বার। আর এরপরে তুমি অবাধ শ্বসনের গুরুত্বটা লিখবা, গুরুত্ব তোমাদের বইতে দেওয়া আছে,
যে অবাত শ্বসন মঠ শিল্পে ইউজ হয়, বেকারি শিল্পে ইউজ হয়, পাউরুটি শিল্পে ইউজ হয়, অনেকগুলো জায়গায় অবাত শ্বসন ইউজ হয়। দুধ শিল্পে আমরা অবাত শ্বসন ইউজ করি, ফার্মেন্টেশন পদ্ধতিতে অবাত শ্বসন প্রয়োজন হয়। ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস দিয়ে দুধ শিল্পে দই আর মাখন তৈরি করতে, দুধ থেকে দই আর মাখন তৈরি করতে অবাত শ্বসন হয়। অনেকগুলো ব্যাখ্যা আছে। ডিএনএ এর গঠন আসলে কোন চিত্রটা দিব চিহ্নিত করা লাগবে। ডিএনএ এর ভৌত গঠন বললে পেঁচানো চিত্র, সাপের মতো পেঁচানো। শুধু ডিএনএ এর গঠন বললেও পেঁচানো চিত্র। ভৌত গঠন বা গঠন বললে পেঁচানো চিত্র আর বর্ণনা। যদি বলে দেয় রাসায়নিক গঠন, তাইলে পেঁচানোটা বাদে যে দেখাইছিলাম, অর্থাৎ তিনটা জিনিস যেখানে দেখাইছিলাম, সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস, যেখানে দেখাইছিলাম ওই জিনিসটা। আর যদি শুধু ভৌত গঠন বা শুধু গঠন বলে, তাহলে পেঁচানো চিত্র, শেষ। তারপরে মস্তিষ্ক আসলে কি চিত্র আঁকতে হবে? অবভিয়াসলি কত সুন্দর করে আঁকেছি না ক্লাসে মস্তিষ্কের চিত্র, এত সুন্দর করে এত সহজে শিখাইছি, আঁকবা। আর যদি না পারো, মস্তিষ্কের অংশগুলোর কাজ লিখে দিয়ে আসিও। মস্তিষ্কের চিত্র কঠিন লাগলে, না পারলে মস্তিষ্কের অংশগুলোর কাজ মাস্ট লিখে দিয়ে আসবা। নতুন স্পোরোফাইটের গঠন ভাইয়া, নতুন স্পোরোফাইটের গঠনটা হচ্ছে তোমাদের বইতে একটা ছোট্ট ব্যাখ্যা আছে যে নিষেকের পর কিভাবে স্পোরোফাইট গঠিত হয়। নিষেকের পর স্পোরোফাইট গঠন হওয়ার জন্য এপিক্যাল সেল আর বেসাল সেলের তোমাদের বইতে একটা ব্যাখ্যা আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এপিক্যাল সেল কিভাবে নতুন গঠন তৈরি করে, বেসাল সেল কিভাবে নতুন তৈরি করে, কোনটা নিষিক্ত হয়, কোনটা শস্য তৈরি করে, ঠিক আছে? এই জিনিসটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিব, আছে আমার কাছে সুন্দর করে সাজানো একটা লিস্ট আছে। স্যার ড্রয়িং এর নীতি ইম্পর্টেন্ট, সরি ডারউইনের নীতি ইম্পর্টেন্ট। ডারউইনের 6টা থিওরি একটু পড়ে যাইও, 6টা রুলস একটু পড়ে যাও, বিবর্তনটা একটু পড়ে যাইও, বিবর্তন থেকে গুরুত্ব বলতে পারে বললে। ডারউইনের 6টা নিয়ম আছে না, এই প্রথম 1 2 3 4 5 6 নাম্বারটা মনে হয় প্রাকৃতিক নির্বাচন, ঠিক না? এই 6টা নীতি একটু ভালো করে পড়ে যাইও, 6টা নীতির হেডলাইন লিখে যেন লিখে আসতে পারো। সেফ জোন হিসেবে সবই পড়ে যাবা, যেন অ্যাটলিস্ট মিনিমাম লিখে আসতে পারো। চ্যাপ্টার 3 এর কোন ধাপগুলি ইম্পর্টেন্ট? 2 3 4, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই তিনটা। থ্যাংক ইউ স্যার, বুঝছি, মোস্ট ওয়েলকাম। ভাইয়া চ্যাপ্টার স্কিপ করলে, ভাইয়া চ্যাপ্টার স্কিপ করলে ভালো হবে? কোন চ্যাপ্টার স্কিপ করলে, কোন চ্যাপ্টার স্কিপ করলে এটা তো বলো নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি ইয়েতে থাকবো, তোমরা তো এখন প্রবলেমগুলো দিচ্ছ, আমি হোয়াটসঅ্যাপে থাকবো, আমাকে দিতে থাকিও। আমি রাতে বেলা অ্যাক্টিভ থাকবো, ইনশাল্লাহ সারা রাতে অ্যাক্টিভ থাকবো, দিতে থাকে, আমি সলভ করে দিব। আর যারা যারা যা যা বলছো এখানে, একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে সবগুলো একটু বলে দিও, যাদের যা যা দরকার আমি এখনই প্রোভাইড করতেছি। কয়েকটা তো মনে আছে যে হচ্ছে যে কয়েকজন হচ্ছে যে এই ইয়েটা চাইছো, রুদ্র চাইছো হচ্ছে যে নতুন স্পোরোফাইটের গঠনটা, তারপরে হচ্ছে ইয়ে চাই, আর কয়েকজনে চাইছে হচ্ছে যে ওই রক্ত সঞ্চালনের প্রসেসটা দিয়ে দিব, সমস্যা নেই। স্পোরোফাইট, গ্যামেটোফাইট এটা একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিই। যে উদ্ভিদে স্পোর তৈরি হয় তারা স্পোরোফাইট, যে উদ্ভিদে গ্যামেট তৈরি হয় তারা গ্যামেটোফাইট। দুইটাই যদি তৈরি হয় তাহলে ওই উদ্ভিদটা স্পোরোফাইট, গ্যামেটোফাইট উভয় হিসেবে কাজ করে, তবে ডিপেন্ড করে কার উপর। মনে রাখবা স্পোরোফাইট আর গ্যামেটোফাইট হচ্ছে জীবন চক্রের দুইটা ধাপ, একটা 2n ধাপ, একটা n ধাপ। স্পোরোফাইট হচ্ছে 2n ধাপ আর গ্যামেটোফাইট হচ্ছে n ধাপ, দুইটা পরস্পর চক্র অনুসারে আসে। এই n আর 2n ধাপ পরস্পর চক্র অনুসারে আসার প্রক্রিয়াটাকে আমরা বলি জনুক্রম বা জেনারেশন, ঠিক আছে? ওকে, তাহলে দুটাই যদি তৈরি হয় তাহলে উদ্ভিদ দুটাই হইতে পারে। সেক্ষেত্রে যেটা বেশি হয়, ধরো 2n ধাপটা বেশি, মানে স্পোরোফাইট ধাপটা বেশি, গ্যামেটোফাইট ধাপটা কম, তাহলে ওই উদ্ভিদটাকে আমরা স্পোরোফাইট উদ্ভিদ বলি, ওটা বেশি হচ্ছে এই জন্য। আবার যদি গ্যামেটোফাইট ধাপটা বেশি হয়, মানে n ধাপটা অনেক বেশি চলতেছে উদ্ভিদের জীবন দেহে, 2nটা কম চলতেছে, তাহলে উদ্ভিদটাকে আমরা গ্যামেটোফাইট বলি। বাট নট দ্যাট তাই বলে উদ্ভিদটার গ্যামেটোফাইট বা স্পোরোফাইট চলে গেছে, চলে যায়নি, আছে দুইটাই। ওকে, আচ্ছা, এটা নিয়ে তোমাদের অনেক বেশি ব্যাখ্যা নেই, ছোটখাটো একটা ব্যাখ্যা আছে। আর অলওয়েজ জনন কোষগুলো দুই ধরনের জনন কোষ, একটা হচ্ছে যৌন আর একটা হচ্ছে অযৌন। উদ্ভিদের যৌন জনন কোষ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, মানুষের যৌন জনন কোষ শুক্রাণু ডিম্বাণু, সবগুলাই n, অলওয়েজ অ্যাপ্লাইড। আর উদ্ভিদের অযৌন জনন কোষ হচ্ছে স্পোর, মানে রেণু, অলওয়েজ n। যত জনন কোষ আছে, যৌন হোক অযৌন হোক, সবগুলোই অলওয়েজ n, হ্যাপ্লয়েড, সোজাই। চ্যাপ্টার 3 স্কিপ করা যাবে কি না? তোমার ইচ্ছা, করতে পারো, করতে পারো, কেন স্কিপ করবা? কোষ বিভাজন অনেক ইজি চ্যাপ্টার না, পড়ো না, অ্যাটলিস্ট মিনিমাম বেসিকটা নিয়ে যাও, স্কিপ করলে তো সমস্যা।
চ্যাপ্টার 7-এর রোগগুলোর ব্যাখ্যা কি পয়েন্ট করে লিখবো নাকি ব্যাখ্যা করে লিখবো? না, রোগের ব্যাখ্যা কখনো পয়েন্ট করে ব্যাখ্যা করে লিখবা না। রোগ অলওয়েজ পয়েন্ট। রোগ লিখার ক্ষেত্রে আমি আমার শিটে রোগের বইতে যেভাবে সাজাই দিছি ওই প্যাটার্নে হুবহু ফলো করবা। আমার শিটটা যেভাবে সাজানো আছে ওই প্যাটার্নটা ফলো করবা। চিত্র আঁকার জন্য আমার শিটে সবগুলা রোগের জন্য একটা একটা করে চিত্র দিছি। যদি চিত্রগুলা পারো প্র্যাকটিস করিও। আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে দিছি। একবার প্র্যাকটিস করে পয়েন্ট টু পয়েন্ট লিখলে নাম্বার বেশি আসে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি ইম্পর্টেন্ট? না, অত বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না। রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড কি ইম্পর্টেন্ট? রিকম্বিনেন্ট ডিএনএ অবশ্যই ইম্পর্টেন্ট। এটা মেডিকেল সায়েন্স রিলেটেড, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা পড়ে যাইও। স্যার ভ্রূণীয় স্তর মানে কি? 3টা ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তর মানে হচ্ছে তুমি যখন ফিটাস ছিলা, মানে শিশু ছিলা, তোমার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ অংশগুলো তৈরি হওয়ার জন্য আমাদের 4 ধরনের আবরণী টিস্যুগুলো তৈরি হওয়ার জন্য 3টা স্তর ছিল। আমরা ভ্রূণীয় অবস্থায় আমাদের 3টা স্তর ছিল, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই 3টা স্তরকে আমরা ভ্রূণীয় স্তর বলি। এই 3টা স্তর থেকে আমাদের বডির অনেকগুলো পার্ট আসছে। যেমন এক্টোডার্ম থেকে আমাদের মস্তিষ্কটা আসছে, মেসোডার্ম থেকে আমাদের হৃৎপিণ্ড আসছে, তারপর আমাদের কঙ্কালতন্ত্রগুলো আসছে, রক্ত সংবহন আসছে, পেশিগুলো আসছে। এন্ডোডার্ম থেকে আমাদের আবরণী টিস্যুগুলো আসছে, শ্বসনতন্ত্রগুলো আসছে। এরকম ভ্রূণীয় স্তর হচ্ছে 3টা স্তর। আচ্ছা, আমার চার্জ তো ওদিকে প্রায় শেষ। তোমরা প্রবলেমগুলো বলতেছো তো, তাহলে আজকে আমরা এখানে লাইভটা শেষ করি, আর বেশিক্ষণ না আগাই। আমরা প্রবলেমগুলোর জন্য ইয়েটা ফলো করি, গ্রুপটা ফলো করি, গ্রুপে বলিও যা যা প্রবলেম। গরমে অনেকক্ষণ ধরে গরমে বসে আছি তো পেইন লাগতেছে। ঠিক আছে, ওকে। তো চ্যাপ্টার 1 কি ইম্পর্টেন্ট কিনা জানতে চাইছো একজন? চ্যাপ্টার 1 কি ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, চ্যাপ্টার 1 এর মধ্যে পর্বগুলা বেশি আসে, রাজ্যগুলা বেশি আসে। রাজ্যের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মনেরা, তারপরে ফানজাই আর প্লান্টি। এই 3টা বেশি ইম্পর্টেন্ট, মনেরা, ফানজাই আর প্লান্টি। মানুষের শ্রেণীবিন্যাসটা ইম্পর্টেন্ট, মানুষের শ্রেণীবিন্যাসটা পড়বা ভালো করে। অধ্যায় 1 দেখতে হলে চিত্রগুলা দেখবা, চিত্র দেখে কোনটা কি চিত্র, অ্যামিবার চিত্রটা কেমন, ব্যাকটেরিয়া চিত্রটা কেমন, এটা কোন রাজ্যের, এই জিনিসগুলো একটু দেখে বর্ণনা দেখবা। এটা অধ্যায় 1-এর জন্য ইম্পর্টেন্ট। আর কোষের সকল অঙ্গাণু কি ইম্পর্টেন্ট? কোষের অঙ্গাণুগুলোর মধ্যে আমি সাজেশন দিছি যে ওগুলাই পড়িও। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি তো অঙ্গাণু না, এই দুটা পড়বা এমনি। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট পড়বা, এই দুইটা থেকেই সবচেয়ে আসলে বেশি দেয়। আরগুলা থেকে তেমন একটা বর্ণনা টাইপের কোশ্চেন দেয় না। নিউক্লিয়াস আর ক্রোমোজোম থেকে কোশ্চেন দেয়। ক্রোমোজোম থেকে দিলে অধ্যায় 12-র সাথে কানেক্টেড হইতে পারে, যেহেতু ক্রোমোজোম আর ডিএনএ অধ্যায় 12-তেও আছে। ঠিক আছে, নিউক্লিয়াসের টপিকটা ইম্পর্টেন্ট। শ্রেণী, বর্গ, গোত্র সিরিয়ালি মনে রাখবা। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি, কিংডম, ফাইনাম, ক্লাস অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, সিরিয়ালি মনে রাখবা। এটা শ্রেণীবিন্যাসের 7টা ধাপ একদম সিরিয়ালি মনে রাখবা। সিরিয়ালি মনে রাখাটা বেশি জরুরি। ক্লিয়ার? আমরা তাহলে আজকে এখানেই শেষ করি। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, আর সুন্দর করে আনসার করবা। নো টেনশন, ডু ফাংশন, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। 90 পাই এভাবে আনসার করে আসবা। সর্বোচ্চ রিপোর্টটা দিয়ে আসবা বায়োলজি খাতার মধ্যে। চিত্র আঁকার চেষ্টা করবা, যেটা ভালো ওটা থেকে শুরু করবা, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সামনে আগাবা। টাইমিং মেনটেনটা অনেক বেশি জরুরি পরীক্ষার হলে পেন্সিল নিয়ে যাওয়া হচ্ছে 6B, 4B আর 8B বা 2B। চিত্র আঁকবা হচ্ছে যে 6B দিয়ে একটু গাঢ় চিত্র হবে, স্কেচ করলে 4B বা 2B দিয়ে করিও। ঠিক আছে, যারা 6B কিনতে পারবে না তারা 4B বা 2B দুইটা পেন্সিল নিয়ে যাবা।
মিনিমাম 2টা পেন্সিল, 4B বা 2B নিয়ে যাবা, 4B দিয়ে চিত্র আঁকবা, একটু গাঢ়টা দিয়ে চিত্র আঁকবা, 2B দিয়ে স্কেচিং করবা। এটা হচ্ছে সবচেয়ে মেইন। চিত্র অলওয়েজ পেন্সিল, চিত্রে আঁকাটা পেন্সিল, চিত্রের লেবেলিংটা পেন্সিল, চিত্রের নামটাও পেন্সিল। চিত্রের ক্ষেত্রে এই 3টা মাস্ট, আঁকা, লেবেলিং, নাম, এই 3টা মাস্ট পেন্সিল। এগুলো পেন্সিল বাদে অন্য কিছু ইউজ করা যাবে না। আমরা আর না আগাই, আমরা এখানেই শেষ করি। সবার জন্য শুভকামনা রইল। আর কোনো যদি প্রবলেম ফেস করো, প্রবলেমটা বলিও, সমস্যা নেই। প্রবলেম ফেস করলে ইনশাল্লাহ সলভ করে দিব আমি, ঝামেলার কিছু নেই। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করিও, তোমার জন্য দোয়া রইল। সেই প্রত্যাশা রাখি শেষ করতেছি লাইভ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।